আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা। আজকে আমাদের আর্থিক বিবরণীর পর্ব নম্বর 4 এবং এই পর্বে আমরা শিখব হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আরেকটা জিনিসও শিখব যেটা আমরা গতকালকে বলেছিলাম অর্থাৎ গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, আগে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আলোচনা করি, তারপরে না হয় ওইটা নিয়ে আলোচনা করব। দেখো, এই যে মালিকানা সত্ত্ব বিবরণী, এটা খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু করতে পারলে অনেক মার্ক। দেখো, তোমার যদি খ গয়ে যদি প্রশ্নটা আসে, তাহলে সেক্ষেত্রে তোমার একটা অনেক বড় একটা বোনাস পয়েন্ট সেটা তোমার জন্য। তো সেক্ষেত্রে তোমার মালিকানা সত্ত্বটা শিখে রাখো। এবং আর্থিক বিবরণীতেও দায় ও মালিকানা সত্ত্বে কিন্তু মালিকানা সত্ত্বটা করা লাগে যদি প্রশ্নে দেওয়া না থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্বটা গুরুত্বটা বুঝতে পেরেছি, আবার মালিকানা সত্ত্ব বিবরণীটা করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, চার্ট তৈরি করার আগে যে কোম্পানির নামটা আমাদের একদম উপরে অঙ্কের উপরে লেখা থাকবে সে কোম্পানির নামটা লিখতে হবে। দেন এখানে আমাদের লিখতে হবে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। কি লিখতে হবে? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। তারপরে এটা যেই সালের, ধরো 2019 না হয় 20, যেই সালের, তো ওই সালের কত তারিখের জন্য সেটাও তোমাকে লিখতে হবে। তারপর সমাপ্ত বছর অর্থাৎ বছরের শেষের জন্য। ঠিক আছে, লেখার পর কি করবে? চার্ট তোমরা জানো, মালিকানা সত্ত্ব বিবরণীতে টাকার ঘর 2টা করলেই হয়, কিন্তু আবার যখন অন্য কোনো করতে যাবা, যেমন আর্থিক অবস্থার বিবরণী, বিশদ বিবরণী, তো সেক্ষেত্রে 3টা টাকার ঘর লাগে, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীতে 2টা টাকার ঘর হলেই চলে। তারপরে এখানে বিবরণী, এটা বিস্তারিত টাকার পরিমাণ টাকা, বিস্তারিত টাকা টাকা লিখলেই হয়। এখন আসি আমরা প্রথমে মূলধন। তোমাদের প্রশ্নে থাকবে মূলধন, তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যখন রেওয়া মিলটা থাকবে ওই রেওয়া মিলে দেওয়া থাকবে। এর সাথে প্রশ্নে যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে তাহলে সেটাও যোগ করতে হবে, মূলধনের সাথে মূলধন যোগ করতে হবে, তারপরে এই 2টা যোগ করতে হবে। দেন তোমার এইটার সাথে মূলধনের সাথে যোগ করতে হবে নিট মুনাফা, যেটা তোমরা নিট মুনাফা বিশদ বিবরণীতে নির্ণয় করো, নিট মুনাফা পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে নিট মুনাফাটা যোগ করতে হবে। মুনাফা মানে কি? মুনাফা মানে লাভ, সেক্ষেত্রে এটা যোগ। আর নিট ক্ষতি বিয়োগ করতে হবে। নিট ক্ষতি মানে কি? তোমার ক্ষতি হয়েছে, টাকা চলে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মাইনাস করতে হবে। তো এটার একটা রেজাল্ট বের হবে, এটা তোমরা এই ঘরে করবা, দ্বিতীয় ঘরে। দেন তোমরা আরেকটা স্টেপে যাবা, এটা হচ্ছে উত্তোলনের ঘর। উত্তোলন 3 ধরনের উত্তোলন আছে, একটা হচ্ছে উত্তোলন, আরেকটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, আরেকটা হচ্ছে আয়কর। এইগুলো সবগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই 3টা যোগ করে একসাথে এখানে যোগফলটা লিখে তারপর এখানে দেখো বিয়োগ করছে, এখানে বিয়োগ করেছে, দেখতে পেরেছ? এইবার তোমাদের প্রশ্নে যদি সাধারণ সঞ্চিতি থাকে তাহলে সেটা যোগ করতে হবে। এই যে সাধারণ সঞ্চিতি, আচ্ছা আমরা ওইটাই করি। সাধারণ সঞ্চিতি যোগ করার পর যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সমাপনী উদ্ধৃত মানে কি? এখানে তোমার হিসাবটা ক্লোজ একদম, তো সেক্ষেত্রে সমাপনী উদ্ধৃত লিখতে হয়। আশা করি তোমরা মালিকানা সত্ত্বের ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপর কোশ্চেন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে বলতে পারো। আচ্ছা, এবার আমরা প্রথমে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলেছিলাম যে এই ক্লাসে আমরা 2টা বিষয় শিখব। প্রথমে তো আমরা মালিকানা সত্ত্ব বিবরণী শিখে ফেললাম। এবার গত যে 2টা পর্ব ছিল, মেবি পর্ব 2-এ আমরা কিন্তু করেছিলাম নিট মুনাফা। হ্যাঁ, তোমাদের মনে আছে কি না আমার জানি না, কিন্তু আমরা নিট মুনাফা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে কুঋণ সঞ্চিতির ব্যাপারটা, কুঋণ আর কুঋণ সঞ্চিতি একটা অঙ্কের একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আগে তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু বুঝবে না। তোমাদের বইয়ে গাইডে যেভাবে কুঋণ সঞ্চিতি করা আছে এভাবে করতে গেলে তোমার মাথা একদম ঘুরিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আমি যেভাবে বলবো ওই সিস্টেমে যদি তোমরা কুঋণ ও কুঋণ সঞ্চিতির নিট মুনাফায় করো, আশা করি তোমরা বুঝবে। তো আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝি এই জিনিসটা। দেখো, এর দিকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 3 নং প্রশ্নটা এনেছি, আমি গাইড থেকেই দেখিয়েছি, তোমরা বইটা একটু নাও, প্রশ্নটা একটু হাতে নাও। এখানে তোমাদের একটা রেওয়া মিল আছে, রেওয়া মিলে
কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে। মোট মুনাফা দেওয়া আছে, তার মানে অর্থাৎ বিশদায় বিবরণী বাকি অংশটা অর্থাৎ তোমাকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো নিট মুনাফা নির্ণয় করার জন্য এখানে তোমাদের অঙ্কে দেখো কুরিন আছে, আবার কুরিন সঞ্চিতিও আছে, আবার এদিকেও আছে। সো এই ব্যাপারটা এখন আমরা বুঝবো, এটা কিভাবে লিখলে আমরা পারবো এবং এটা আমাদের জন্য সহজ কিভাবে হবে। বইয়ের অ্যান্সার দেখলে, বইয়ে যেভাবে করেছে, তুমি একটু গাইডটা খুলে একটু দেখো তো কিভাবে করেছে, এটা দেখলেই তো মাথা ঘুরায়। অনেক প্রশ্নে দেখা যায় এখানে থাকে কুরিন আবার কুরিন সঞ্চিতি, আবার রেওয়া মিলেও থাকে কুরিন আবার কুরিন সঞ্চিতি, কিন্তু এখানে শুধুমাত্র কুরিন সঞ্চিতিটা আছে। এটা কোনো ব্যাপার না, যেটা আছে ওইটা দিয়ে করব। এবার প্রথমে যেই ব্যাপারটা শিখতে হবে, এখানে রেওয়া মিলে, এই যে এটা হচ্ছে রেওয়া মিল, তাই না? এই রেওয়া মিলে যে কুরিন এবং কুরিন সঞ্চিতি দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। কি? সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। সবাই আমার সাথে বলো, সেটা রেওয়া মিলে যেই কুরিন এবং কুরিন সঞ্চিতি দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন কুরিন, মানে পুরাতন, সেটা হচ্ছে পুরাতন। আর সমন্বয় অর্থাৎ এগুলো হচ্ছে সমন্বয়, 1 2 3 4 দিয়ে যে নাম্বারগুলো দিয়ে যে কতটা পয়েন্ট দিয়ে রাখে, এগুলো হচ্ছে নতুন। এগুলো কি? নতুন কুরিন কুরিন সঞ্চিতি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে। আরেকটু ক্লিয়ারভাবে বলি, হ্যাঁ, সিম্পল ব্যাপার। রেওয়া মিলে যেই কুরিন কুরিন সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে পুরাতন, আর সমন্বয়ে যেই কুরিন কুরিন সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে নতুন। একটা মনে রাখো, এইটারটা মনে রাখো, এই যে এইটারটা মনে রাখো, যে সমন্বয়ে যে কুরিন কুরিন সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে নতুন, আর এখানে রেওয়া মিলে যে কুরিন 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 সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে পুরাতন। এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এটা তুমি বুঝবা। একটা মনে রাখো, মানে কি আমরা কি শিখলাম, যে এখানে অর্থাৎ সমন্বয়ে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন, আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে পুরাতন। একটা মনে রাখি, সমন্বয়টা নতুন, এমনি পুরাতন আমরা বুঝতে পারব। এবার অঙ্কটা করব কিভাবে, দেখো উক্ত বছরের কুরিনের পরিমাণ, তাহলে আমরা সিম্পলভাবে বুঝতে পারতেছি এটা কুরিন, কুরিনের পরিমাণ 3000, অর্থাৎ নতুন কুরিন হচ্ছে 3000। তারপরে দেখো কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে, তার মানে 5% হচ্ছে কুরিন সঞ্চিতি। এই ব্যাপারটা তো বুঝতে পেরেছো, এটা হচ্ছে পুরাতন কুরিন আর এটা হচ্ছে এটা হচ্ছে নতুন কুরিন আর এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। ব্যাপারটা বুঝলা তো? ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় স্টেপে এবার আমরা রেওয়া মিলে যাব। প্রথমে নতুনটা ধরবো, তারপরে পুরানটা। রেওয়া মিলে যদি এখানে কুরিন থাকতো এটা হচ্ছে পুরাতন কুরিন, আর যদি এখানে শুধুমাত্র কুরিন সঞ্চিতি আছে তার মানে এটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হতে পেরেছো। এইবার এটা নিয়মটা কি, আসলে কিভাবে করতে হবে, যোগ না বিয়োগ না গুণ না ভাগ, এটা আগে বুঝতে হবে না? তো সেক্ষেত্রে তোমরা একটু তাকাও, এখানে আমি লিখেছি নতুন কুরিন হবে যোগ, নতুন কুরিন হবে যোগ। কার সাথে যোগ এটা পরের ব্যাপার, নতুন কুরিন যোগ হবে, অর্থাৎ 3000 যে এটা যোগ হবে। নতুন কুরিন সঞ্চিতিও যোগ হবে, অর্থাৎ এই পার্সেন্টেজটা করার পর যে টাকাটা আসবে সেটাও যোগ হবে। পুরাতন কুরিনও যোগ হবে, এখানে যদি কুরিন থাকতো ওইটা যোগ হইতো, আর পুরাতন কুরিন সঞ্চিতি শুধুমাত্র মাইনাস হবে, অর্থাৎ এদিকে যে কুরিন সঞ্চিতি কত 3500, এই 3500 শুধু মাইনাস হবে, অর্থাৎ নতুন কুরিন 3000 যোগ হবে, 5%ও যোগ হবে। এখানে যদি ধরো আমরা কুরিন ধরলাম 500 টাকা, 500 টাকাও সেটা যোগ হতো, শুধুমাত্র কুরিন সঞ্চিতিটা মাইনাস হবে। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। যখন আমরা ম্যাথ করব তখন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো।